হাই গাইজ। হ্যাঁ, এটি আমার প্রথম ব্লগ বলতে পারো। ব্লগ তো করেছি কিন্তু নিজের ভয়েস দিয়ে কখনো করিনি, সবসময় সং অথবা এআই এর মাধ্যমে করার চেষ্টা করেছি। কারণ বুঝতেই পারিনি কী বলবো, কোথা থেকে শুরু করব। কিছু বলার আগে, কিছু বোঝার আগে হাসি পেয়ে যেত। তবে আজকে ইচ্ছা হলো কিছু বলি, কিছু প্রকাশ করি। কিছুদিন আগে আমরা মুকুটমণিপুরের ড্যাম্পে জল দেখার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আর এই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা বরাবর আমরা যাচ্ছিলাম। পরিবেশ এতটাই সুন্দর যে ক্যামেরাবন্দি করার থেকে চোখে দেখাটা এত বেশি ভালো লাগছিল যে ক্যামেরা কিছুক্ষণের জন্য বের করাচ্ছি, আবার স্টপ করে দিচ্ছি রেকর্ডিং করা। কারণ ক্যামেরার দিকে তাকিয়ে থাকার থেকে চোখে দেখার যে একটা সৌন্দর্য, সেটা একটু বেশি ভালো লাগছিলো। এবং সাথে সাথে এত ফিলিংস আসছিলো, এত ভালো লাগছিলো ওয়েদারটা দেখে, যে মানে শান্তি যাকে বলে, এক কথায় যেটাকে শান্তি বলে। যাই হোক, তো মুকুটমণিপুর ঢোকার আগে এতগুলো রিসর্ট, এতগুলো হোটেল পেরিয়ে আমরা গেলাম। রাস্তাটা তো দেখতেই পাচ্ছেন আপনারা, রাস্তা দেখে মোটামুটি আপনার বোঝাই হয়ে যাচ্ছে যে কোনো সমস্যা নেই। সাধারণত আমরা যেখানেই যাই রাস্তা খুব একটা ভালো সচরাচর পাই না। রাস্তায় গর্ত, আবার জল জমে থাকে, যার জন্য রাস্তায় গাড়ি চালাতে খুব অসুবিধা হয়। কিন্তু যাই হোক, মুকুটমণিপুরের রাস্তাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। কোনো সমস্যায় পড়তে হয়নি। এবং দুই ধারে এরকম ক্ষেত জমি, বিল জমি, চাষ। আমরা তো শহরে থাকা মানুষ, এসব আমরা সচরাচর দেখি না। কোথাও ঘুরতে বেড়ালে তখনই দেখি। তো খুব ভালো লাগছিল দেখতেও। চাষ জমি, বিঘার পর বিঘা, একরের পর একর জমি, যেখানে চোখ যে পাশেই তাকায় সে পাশেই হচ্ছে জমি, গাছপালা ভর্তি। সাথে এরকম কার্ভ রোড, এত সুন্দর লাগছিল গাড়ি চালাতে, ধারণার বাইরে। আস্তে আস্তে করে আমরা মুকুটমণিপুরের দিকে এগোতে থাকি। আমরা মেদিনীপুর থেকে ভালতলা হয়ে, পিড়াকাটা হয়ে, সারেঙ্গা, গোয়ালতোড়, সারেঙ্গা, রায়পুর হয়ে আমরা মুকুটমণিপুরের রাস্তায় গিয়েছিলাম। আমরা বাঁকুড়া হয়ে যাইনি। এটা একটু আমাদের শর্ট রুট হয়, যার জন্য এটা দিয়ে যেতেও বেশ ভালো লাগে। এবং রাস্তাটা প্রথমবার যাওয়ার জন্য অভিজ্ঞতা ছিল না যে কীরকম হবে, বাট ফার্স্ট টাইম গেলাম। ফার্স্ট টাইমের অভিজ্ঞতা যথেষ্ট ভালো। রাস্তাতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়নি। এবং রাস্তা নিয়ে কোনো কথা হবে না। এবং রাস্তার পাশাপাশি মুকুটমণিপুরের দৃশ্য। আর শীতকালে মানুষ যেয়ে থাকে, আমি বলবো না, শীতকালে গিয়ে থেকেছি অনেকে। এবং আমিও হয়তো অনেক বছর আগে গিয়েছিলাম, তখন ড্যাম্পে জল ছিল না, নেমেওছি। কিন্তু সেই সময় যখন গেছিলাম তখন অতটা মজা পাইনি। এই সময় গিয়ে যে মজাটা পেয়েছি, এই যে ড্যাম্পে জল ছেড়েছে, এত সুন্দর লাগছে দেখতে, যেটা ধারণার বাইরে। এটা হচ্ছে শিশু উদ্যান, যে শিশু উদ্যানের থেকে ভেতর থেকে আমরা এই ড্যাম্পের দৃশ্যগুলো রেকর্ডিং করেছি। এই যে 4টা না 5টা গেট ছেড়েছে, এত জল, এত ফোর্সের সাথে বেড়াচ্ছে যে ওখানের আওয়াজটা যে শুনবে সে মোটামুটি কী বলবো, দিল খুশ হয়ে যাবে এক প্রকার বলতে গেলে। আমরা এরকম জল সচরাচর দেখি না, আমাদের টাউনের দিকে এরকম নেই। নদী আছে কাছে, কিন্তু এত জল এত একসঙ্গে যে বেরিয়ে যাচ্ছে সাদা হয়ে, এরকম দেখিনি। বয়ে যাচ্ছে, কিন্তু এত জলের একসঙ্গে এত ফোর্সের সাথে বেড়াচ্ছে, এত গতির সাথে বেড়াচ্ছে, এরকমটা দেখিনি। সেটা শুধুমাত্র মুকুটমণিপুর ড্যাম্পে গিয়ে প্রথমবার দেখলাম আমি। তার পাশে এরকম পাহাড়ের মতো উঁচু উঁচু জায়গা, যেখানটাতে গিয়েছিলাম শিশুদ্যান বলে, শিশুদ্যান লেখা আছে। শিশুদ্যানের ভেতরটাতেও গাছপালা, বেশ খুব সুন্দরভাবে সাজানো জায়গাটা। আর সাথে এই দৃশ্য যদি দেখে মানুষের মোটামুটি পয়সা বসুল হয়ে যাবে এক কথায় বলতে গেলে। খুবই ভালো পরিবেশ, খুবই ভালো জায়গা। তারপরে এইটা হচ্ছে আমরা সেই মুসাফিরানা বলে একটা জায়গা ছিল, ওইখানে যাওয়ার উদ্দেশ্যে যখন আমরা বেরোই তখন আমরা এই জায়গাটা দেখি। এক পাশে হচ্ছে নদী আর এক পাশে হচ্ছে চাষের জমি। এই যে এই পাশটা হচ্ছে নদী আর এই পাশে চাষের জমি, মানুষের ঘর। কীভাবে যে মানুষ এগুলাকে করেছে, এগুলো একটু দেখলে মানুষের মোটামুটি মাথার উপর থেকে বেরিয়ে যাবে। এত চাষের জমি, নিচ থেকে রাস্তায় গিয়েছে সোজা একদম
দেখতে যদিও বা সরু লাগছে রাস্তাটা, কিন্তু রাস্তাটা খুব একটা সরু নয়। একটা একটা 4 চাকা নয়, একটা ট্রাক যাওয়ার জন্য যতটা বড় জায়গা দরকার তার থেকেও বড় ছিল রাস্তাটা। আমরা অনেকটা উঁচু থেকে ছবি বা ভিডিও তুলছি, যার জন্য হয়তো আপনারা বুঝতে পারছেন না, মনে হচ্ছে একটা সরু রাস্তা। জমিগুলো দেখলে বুঝতে পারবেন যথেষ্ট ছোট ছোট লাগছে, কিন্তু এটা আমরা অনেকটা উপরে ছিলাম। এই পাশটা ছিল আপনার ওই চাষের জমি, সাথে মানুষের বাড়ি, আর এই পাশটা হচ্ছে পুরোটাই নদী। এটা হচ্ছে কংসাবতী নদী। এই নদীটাই মুকুটমণিপুর হয়ে ওই পাশ থেকে বয়ে বয়ে আমাদের মেদিনীপুরের উপর থেকে গিয়েছে। এরকম ওয়েদার, এক তো হচ্ছে ওয়েদার এত সুন্দর যে আমাদের সারাদিন গরমটা অনুভবই হয়নি, এত সুন্দর ওয়েদার। তার পাশে পাশে এরকম জলের আর চাষ জমির হচ্ছে দৃশ্য, জাস্ট দেখার মতো। মানে আপনি গেলে এই সময় যদি যায় কেউ, তার মোটামুটি ফিরে আসতে ইচ্ছা করবে না সেখান থেকে, এত সুন্দর পরিবেশ। শীতকালে গেলে ভালো লাগে, কিন্তু শীতকালে এত পরিমাণ জল থাকে না। চাষের জমি যেগুলো থাকে সেগুলা চাষের জমি থাকলেও এত পরিমাণে চারিপাশে জল, মানে জলের যে খেলা, সেই খেলাটা আপনি দেখতে পারবেন না। তার উপরে এই রাস্তাটা এত সুন্দর রাস্তা, আর সোজা রাস্তা, একবারে কিছুটা জায়গা বেঁকেছে, আবার কিছুটা জায়গা একদম সোজা, যার জন্য দেখতে খুবই সুন্দর লাগছিল। ওই যে দেখা যাচ্ছে দূরে গাছপালাগুলো, এই যে আমরা নৌকোতে করে এবার যাবো ডিয়ার পার্কের দিকে। তার কারণ হচ্ছে এখানে দেখার মতো একটা ডিয়ার পার্ক আছে, যদিও বা আমরা গিয়ে ডিয়ার দেখতে পাইনি, হরিণ দেখতে পাইনি। তার কারণ হচ্ছে তাদের সময় হচ্ছে সকাল 8টার সময় একটা ওদের খাবার দেয়, আর একটা হচ্ছে বিকেল 4টার সময় খাবার দেয়। আমরা সেই সময়গুলো যাইনি, আমরা যেহেতু পৌঁছতে আমাদের একটু দেরি হয়ে গেলো, যার জন্য আমরা দেখতে পাইনি হরিণ। কিন্তু কী করব, যখন গিয়েছি তখন একবার ঘুরেই আসি, সেই ভেবে আমরা হরিণ দেখতে গেলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে সবুজ কালারের, ওই রকম দূর থেকে আমরা ঘুরে এসেছি। প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার পথ হেঁটে যাওয়ার পরে বুঝতে পারলাম, আমাদেরকে বললো যে না, এখন তো হরিণ বেরোয় না, বেরোনোর সময় হচ্ছে বিকেল 4টা, আপনারা একটু দেরি করে দিয়েছেন, বা সকালে যদি আসতেন তাহলে হয়তো পেয়ে যেতেন। ডিয়ার পার্কের উদ্দেশ্যে তো বেড়াই, কিন্তু কোনোভাবেই আমাদের হরিণ দেখার হলো না। নেক্সট টাইম আবার যদি কখনো যাই, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব হয় 8টার আগে পৌঁছানোর, আর নাহলে দুপুর করে যেরকম 4টার দিক করে আমরা হরিণ দেখে আসি। আসলে এত দূর গিয়ে যদি না দেখে ফিরে আসতে হয়, একটু কষ্ট তো হয়। যদিও বা বোট ছিল প্রায় 15 থেকে 20 জনের, কিন্তু আমরা যেহেতু 3 জন ছিলাম এবং অফ সিজন, যার জন্য যখন আমরা বোটের কথা বলতে, তখন তারা বললো যে দেখুন 3 জনের জন্য আপনাদেরকে বোট করতে হবে, অফ সিজন চলছে, অতএব আপনাদেরকে পুরো বোটের যে ভাড়া সেটা দিতে হবে। এবং আমরা তাতেই রাজি হয়ে যাই, যেহেতু আমাদের খুব ইচ্ছা ছিল যে যাবো, হরিণ দেখে আসবো। তো তারাও আমাদেরকে বলেনি, তারা হয়তো জানতো যদি বলে দেয় যে এখন হরিণ দেখতে পাবেন না, তাহলে হয়তো আমরা যদি না যাই, সেই জন্য তারা, যেহেতু তারা ব্যবসা করছে, তো সেই জন্য তাদের এগুলো একটা ব্যবসার মধ্যেই পড়ে, ওই জন্য আমরা আর কিছু বলিনি। আমরা বললাম ঠিক আছে চলুন। তো তারা আমাদেরকে নিয়ে গেল। ফিরে আসার পরে আমাদেরকে বলছে যে এখন তো হরিণ দেখা যায় না, আপনারা যদি অপেক্ষা করতে পারেন 4টা অবধি, তাহলে হয়তো 4টার সময় যখন খেতে আসবে তখন নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। আমরা বললাম যে থাক, যখন বেরিয়ে চলে এসেছি আর যাবো না ফিরে। এবং যেহেতু গরম ছিল না, কিন্তু ওয়েদারটা ডাউন থাকলেও গরমটা লাগছিল বেশ ভালোই, যেহেতু 2-2.5 কিলোমিটার আমরা হেঁটেছি, আমাদের গা থেকে কন্টিনিউ ঘাম ঝরছিল, এবং ওখানে কোনো দোকান না থাকার জন্য আমরা ঠিকঠাকভাবে হয়তো মানে খাবারও কিনে খেতে পারিনি, জলও পাইনি, যার জন্য আমাদের একটু সমস্যা, কষ্ট হচ্ছিল। তো আমরা ফিরে এসে আবার যখন আমরা নৌকাতে চেপে এবার ওই কুমারী নদী এবং কংসাবতী নদীর সংযোগস্থল, মিলনস্থল যেখানটা মিলেছে, ওটা যখন দেখতে যাই, তখন যে হাওয়াটা দিচ্ছিল নদীর ওপরে, ওই হাওয়াতে মোটামুটি মন শান্তি হয়ে যায়, খিদাও মরে যায়, জল তেষ্টাও মরে যায় আমাদের। তারপরে আমরা একটু এনজয় করি, অনেকটা ছবিও তুলি, ভিডিও করি। ভিডিও করার পরে এই যে ভিডিও দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমরা জিজ্ঞাসা করলাম যে দাদা কোন জায়গাটাতে, ওরা আমাদেরকে এক্স্যাক্টলি বলতে পারেনি, তবে বলছে যে এটা হচ্ছে কুমারী নদী, এবং একটু আগে আমরা যেখানটা ছিলাম, এই যে এটা হচ্ছে কুমারী নদী, একটু আগে আমরা যেখানটা ছিলাম সেই জায়গাটা হচ্ছে
কংসাবতী নদী। আমরা বললাম যে আমরা বুঝবো কী করে, আপনি তো বলে দিলেন, আমরা শুনে নিলাম, তবে বুঝবো কী করে, জলের কালার হতে পারে আলাদা হতে পারতো। বলছে যে না, এখানে জলের কালার কোনো আলাদা নেই, সব একই রকমই। তো কুমারী নদী আর কংসাবতী নদীটা প্রায় বুঝতে পারা যায় না কোন জায়গাটা এসে মিলেছে। আমরাও শুনলাম বাধ্য হয়ে, যেহেতু আমরা জানি না, নতুন জায়গা। এইটা হচ্ছে একটা আইল্যান্ড, এখানে নাকি পিকনিক হয় শুনেছি। তো এখানটা জনশূন্যহীন, আপাতত কোনো মানুষ নেই, কোনো ঘর বাড়ি, কোনো পিকনিক স্পট কিচ্ছু নেই। কিন্তু যখন সিজন থাকে শীতকালে, তখন নাকি এখানে নৌকোতে করে অনেকে আসে এবং তাদের পিকনিক করে। একদম নির্জন আইল্যান্ড। ঠিক আছে, আমাদেরকে বললো এখানে কি নামবেন, আমরা বললাম যে না। আমাদেরকে বলে দিল যে এরা অফ সিজন আছে, এখন সাপ থাকতে পারে, যেহেতু বর্ষাকাল, তো সাপ ফাপ যা থাকে, তো একটু সাবধানে যদি নামেন তাহলে সাবধানে। তো আমরা বললাম যে না, নামবো না। আমরা গেছিলাম তিনজন, তিন ভাই আর কি। আমি, আমার একটা মামাতো ভাই আর একটা আমার খালাতো ভাই। সারাদিন আমরা শুধু মস্তিই করেছি, আর কিছু করিনি তিনজন থাকার জন্য। পরিবেশ দেখে আপনাদের কেমন লাগছে জানাবেন দয়া করে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আগামীতে আরও ভিডিও করতে আমি সাহস পাই আর কি। নিউ ইউটিউবার, একটু সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুগণ। এই হলো সেই রাস্তা, যে রাস্তা ভাগ করেছে এক পাশে নদীকে, আরেক পাশে জমিকে, জমি মানুষের ঘর। মানে নদীর জল যাতে এপাশে না চলে আসে, সেই জন্য এরকম একটা উঁচু করে, প্রচুর উঁচু করে বাঁধ দেওয়া আছে। এই বাঁধের জন্যই পুরো জলটা বাধা পেয়েছে, যাতে এপাশে জমিতে বন্যা এবং হচ্ছে লোকের ঘর বাড়ি না ডুবে যায়, সেই জন্য। কিন্তু বাঁধটাও যে এতটাই সুন্দর, যেখান থেকে আপনি গেলে আপনার এপাশ সেপাশ তাকাতে তাকাতেই মোটামুটি মনে শান্তি লেগে যাবে। এতটাই সুন্দরভাবে এই বাঁধটা নির্মিত করা হয়েছে। দুই ধার নিচু, মাঝখান দিয়ে আপনি যেখান দিয়ে আছেন সেই জায়গাটা খুবই উঁচু। তার পাশে এরকম লম্বা লম্বা সারি সারি লাগানো ল্যাম্প পোস্ট, এবং রাস্তা একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা।